আজকের টপিক হচ্ছে জল নির্গম প্রণালী। টপিকের নাম হচ্ছে জল নির্গম প্রণালী, 3 নম্বর অধ্যায়, ক্লাস 12। জল নির্গম প্রণালী বলতে জলটা কিভাবে, অর্থাৎ নদীর জল কিভাবে কি কি পদ্ধতিতে কিভাবে প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে জল নির্গম প্রণালী। তো সেই জল নির্গম প্রণালীতে যাওয়ার আগে কিছু কিছু বেসিক কনসেপ্ট থাকতে হবে। সেটা হলো, প্রথমে হচ্ছে নদী। নদীটা কি? নদী হচ্ছে যখন কোনো স্বাভাবিক জলধারা বলতে সেটা বৃষ্টির জলও সৃষ্টি হতে পারে বা হিমবাহের গলা জলও সৃষ্টি হতে পারে। তো স্বাভাবিক জলধারা উঁচু পর্বত বা পাহাড় বা মালভূমি যে কোনো উঁচু স্থান থেকে উৎপত্তি লাভ করে যখন অভিকর্ষের টানে নির্দিষ্ট খাদ বরাবর উৎপত্তি লাভ করলো, মনে করো এই জায়গায় উৎপত্তি লাভ করার পর নির্দিষ্ট খাদ দিয়ে, এর নির্দিষ্ট খাদ আছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গা দিয়ে যাবে। সম্পূর্ণ ভূমি দিয়ে তো জল, নদীর জল যায় না, এটা নির্দিষ্ট খাদ দিয়ে যায়। যে নির্দিষ্ট খাদ বরাবর প্রবাহিত হয়ে অন্য কোনো বড় নদী, হ্রদ বা সাগর বা উপসাগরে গিয়ে পতিত হয়, তাকে বলা হচ্ছে নদী। অন্য কোনো বড় নদী লেখা যাবে না, এখানে লিখতে হবে অন্য কোনো বড় জলাশয় বা জলধারা, তার সাথে গিয়ে মিলিত হবে, তখন তাকে বলা হবে নদী। তাহলে সংজ্ঞাটা কি দেওয়া হলো? উচ্চ মালভূমি বা পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে ভূমির ঢাল বরাবর, যেদিকে ঢাল আছে উঁচু থেকে নিচুর দিকে, ভূমির ঢাল বরাবর অভিকর্ষের টানে ভূপৃষ্ঠের উপর দিয়ে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যে স্বাভাবিক জলধারা বা তুষার গলা জল বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে কোনো হ্রদ, সমুদ্র বা অন্য কোনো জলধারায় পতিত হয়, তখন তাকে নদী বলে। যেমন পৃথিবীর হচ্ছে একক দীর্ঘতম নদী হচ্ছে নীল, আমাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী, আর গঙ্গা হচ্ছে উপনদী। এবার নদী গেল, নদীর হচ্ছে উৎস, এটা তাহলে নদী। এবার নদীর উৎস কোনটা? যে অঞ্চলটা থেকে বা যে জায়গাটা থেকে নদীটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে উৎস। যে জায়গা থেকে সৃষ্টি হবে তাকে বলবে নদীর উৎস। সেটা যে কোনো তোমার হচ্ছে পর্বত বা মালভূমি। পর্বত যদি হয়, পর্বতে তুষার গলা জলে হবে। মালভূমির অন্য কোনো হ্রদ থেকে সৃষ্টি হতে পারে, বা তোমার হচ্ছে উঁচু উচ্চ পার্বত্য অঞ্চলের যে বিভিন্ন গোমুখ গুহা যেগুলো থাকে, গুহাগুলো হিমবাহ গলা জলের যে গুহাগুলো থাকে বা ঝর্ণার জল, সেগুলোর থেকেও উৎপত্তি লাভ করতে পারে। তো যেরকম আমাদের হচ্ছে গঙ্গা নদী উৎপত্তি হচ্ছে গোমুখ গুহা থেকে। এবার হচ্ছে মোহনা কোনটা? অর্থাৎ এই যে নদীটা উৎপন্ন হয়ে প্রবাহিত হওয়ার পর অন্য কোনো বড় জলাশয় বা সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে, সেই সমুদ্রে যে জায়গাটা মিলিত হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে মোহনা। অর্থাৎ মোহনার তাহলে সংজ্ঞাটা কি? মূল নদী সরাসরি বা বিভিন্ন শাখায়, এটা বিভিন্ন শাখায় ভাগ হতে পারে। তাহলে একভাবে না গিয়ে এখানে দুটো শাখায় ভাগ হয়ে গেল, একটা শাখা এদিকে চলে আসলো আর একটা শাখা এদিকে চলে গেল, এরকম দুটো শাখায় বিভক্ত হলো বা একাধিক শাখায় বিভক্ত হয়ে সমুদ্র বা হ্রদ বা জলাশয় বা অন্য কোনো বড় নদীতে গিয়ে মিলিত হয় বা শেষ হয়, সেই মিলনস্থলটাকে বলা, অর্থাৎ মিলনস্থল, যে জায়গাটায় মিলিত হচ্ছে এই জায়গাটা এটাকে বলা হচ্ছে মোহনা। এবার হচ্ছে যেমন আমাদের তোমার গঙ্গা নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের ওখানে হচ্ছে মোহনা ওটা। এবার কিউসেক আর কিউমেক, কিউসেকটা কি? কিউসেক আর
কিউমেক। এই দুটো হচ্ছে একক। নদীর জল প্রবাহ যে হচ্ছে তার পরিমাপের একক হচ্ছে কিউসেক আর কিউমেক। নির্দিষ্ট খাত যে আছে, যে খাতটা দিয়ে জলটা যাচ্ছে, সেই নির্দিষ্ট স্থান দিয়ে অর্থাৎ নির্দিষ্ট খাত দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল যাচ্ছে, প্রতি সেকেন্ডে যত ঘনফুট, অর্থাৎ ঘনফুট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কিউসেক। এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে, এটা ব্রিটিশ পদ্ধতির একক। এটা একটা ব্রিটিশ পদ্ধতির একক। আর এর হচ্ছে আর কিউমেকটা কি, অর্থাৎ কিউমেক হচ্ছে, তাহলে এটা যেহেতু ঘনফুট গেল, ঘনফুট এবার যাবে হচ্ছে ঘনমিটার। তাহলে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল যায় নির্দিষ্ট খাত দিয়ে সেটাকে বলা হচ্ছে কিউমেক। এটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। এটা যেমন ব্রিটিশ পদ্ধতি, এটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। এটা ব্রিটিশ পদ্ধতি গেল, এটা গেল মেট্রিক পদ্ধতি। এবার আসি অববাহিকা। অববাহিকাটা কি জিনিস? অববাহিকা বলতে, অববাহিকা হলো নদীর উৎস থেকে সৃষ্টি করে মোহনা পর্যন্ত যে নদীটা প্রবাহিত হচ্ছে, উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদীটা প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার সময় এটা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গিয়ে মোহনাতে মিলিত হতে পারে, বিভিন্ন শাখায় বিভক্ত হতে পারে। আর উৎস অঞ্চলে বিভিন্ন নদী এসে ওর সাথে মিলিত হতে পারে, বিভিন্ন নদীগুলো এসে মিলিত হতে পারে, মিলিত হলো। এবার এই উৎস অঞ্চলে বিভিন্ন যে নদীগুলো মিলিত হয়, সেই উৎস অঞ্চলে বিভিন্ন নদী মিলিত হচ্ছে এবং মোহনার কাছে এসে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গিয়ে মোহনাতে মিলিত হচ্ছে। এই যে বিস্তীর্ণ অঞ্চলটা জুড়ে, যে বিস্তীর্ণ অঞ্চলটা থেকে জলটা এসে নদীতে মিলিত হয় এবং বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়, সেই বিস্তীর্ণ অঞ্চলটাকে বলা হচ্ছে অববাহিকা। অববাহিকা মানে হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত যেগুলো ছোট ছোট নদী এসে মিলিত হয় এদেরকে বলে উপনদী। ছোট ছোট নদীগুলো যেগুলো প্রধান নদীর সাথে এসে মিলিত হয় তাদেরকে বলে উপনদী। আর যেগুলো হচ্ছে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায় প্রধান নদীর থেকে তাদেরকে বলা হচ্ছে শাখা নদী। এবার এই যে অববাহিকা গেল, অববাহিকার আরেক নাম হচ্ছে পর্যন্ত। এর আরেকটা নাম হচ্ছে পর্যন্ত। অর্থাৎ অববাহিকার সংজ্ঞা হলো উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে অসংখ্য উপনদী, একটি প্রধান নদী এবং বহু শাখা বা উপশাখা নদী ভূমির ঢাল অনুসারে মাধ্যাকর্ষণ টানে প্রবাহিত হয়। যে বিস্তীর্ণ অঞ্চলটা দিয়ে মানে এই বিস্তীর্ণ অঞ্চলটার কথা বলছি, কিন্তু এই বিস্তীর্ণ অঞ্চলটা, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে অববাহিকা। এর মধ্যে আছে ধারণ অববাহিকা, আরেকটা আছে অববাহিকা, এটা গেল অববাহিকা বললো, আরেকটা হচ্ছে ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা কোনটা? এখান থেকে উপরটা পর্যন্ত, অর্থাৎ লাস্ট যে উপনদীটা এসে মিলিত হয়েছে, লাস্ট শেষ যে শেষ উপনদীটা এসে যে জায়গায় মিলিত হয়েছে, অর্থাৎ প্রধান নদী এবং তার উপনদীগুলি যে বিস্তীর্ণ অঞ্চল থেকে জল নিয়ে আসে, বিভিন্ন উপনদী এবং প্রধান নদী যে বিস্তীর্ণ অঞ্চল থেকে নিয়ে এসে প্রবাহিত হয়, সেই বিস্তীর্ণ অঞ্চল যেখান থেকে জলের উৎসটা, গোটা উৎস সম্পূর্ণ, শুধু একটা মাত্র প্রধান নদীর উৎস না, বিভিন্ন উপনদীগুলিও যে অঞ্চলটা থেকে আসছে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা। তাহলে ব্যাপারটা হলো অববাহিকাটা হচ্ছে গোটাটাই হবে, পুরোটাই এক উৎস থেকে মোহনা পর্যন্ত। আর ধারণ অববাহিকাটা হবে উৎস থেকে যেখানে লাস্ট উপনদীটা মিলিত হয়েছে, শেষ উপনদীটা, সেটা হলো ধারণ অববাহিকা।
যেমন গঙ্গার ধারণ অববাহিকা হচ্ছে উত্তরাঞ্চল হিমালয় পার্বত্য অঞ্চল। গঙ্গার ধারণ অববাহিকা হচ্ছে গঙ্গার ধারণ অববাহিকাটা উত্তরাঞ্চলের হিমালয় পার্বত্য অঞ্চল। উত্তরাঞ্চলের হিমালয় পার্বত্য অঞ্চল, অর্থাৎ এই উত্তরাঞ্চলের যে হিমালয় পার্বত্য অঞ্চলটা আছে, সেই উত্তরাঞ্চল হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যে প্রধান নদী গঙ্গাটা এবং তার বিভিন্ন শাখা নদী যমুনা, আরো যে সমস্ত শাখা নদীগুলো আছে সেগুলো এসে মিলিত হয়েছে সেই প্রধান নদীর সাথে। এবার এই যে উত্তরাঞ্চল, এই যে বিস্তীর্ণ অঞ্চলটা, এটাই যেটা হচ্ছে প্রধান সবগুলো মিলে যে জলের স্রোতটা তৈরি করছে, সেটাই হচ্ছে ধারণ অববাহিকা। আর অববাহিকা যেমন এটা গেল গঙ্গার ধারণ অববাহিকা। গঙ্গার অববাহিকা কোনটা? যদি গঙ্গার অববাহিকা আসি, গঙ্গার অববাহিকা হচ্ছে যেমন হচ্ছে উৎস, গোমুখ গুহা এবং তার আশেপাশে আরো অঞ্চল, বিভিন্ন দিক থেকে উত্তরাঞ্চল থেকে শুরু করে, উৎস থেকে শুরু করে একদম মোহনা পর্যন্ত বিভিন্ন শাখায়, 3টে শাখায় বিভক্ত হয়েছে, 2টো শাখায়। একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো 2টো শাখায় বিভক্ত হয়ে একটা পদ্মা, একটা হলো ভাগীরথী হুগলি নামে। সেই যে বিস্তীর্ণ অঞ্চলটা মোহনা, এটা হলো মোহনা। এই উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিস্তীর্ণ অঞ্চলটা আছে সেটাই হলো অববাহিকা। এবার আসি উপত্যকা। উপত্যকা কোনটা? উপত্যকা হচ্ছে সোজা জিনিস, উপত্যকা একদম সোজা, উৎস থেকে মোহনা পর্যন্ত, নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে নির্দিষ্ট খাদের মধ্য দিয়ে জলটা প্রবাহিত হয়, যে নির্দিষ্ট খাদ অর্থাৎ যে নালাটা বা ক্যানেলটা দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে উপত্যকা। অর্থাৎ এটা কিরকম তাহলে? এটা হচ্ছে একটা নির্দিষ্ট খাতের মতন, এর মধ্য দিয়ে হচ্ছে উপনদী, মূল নদী এবং শাখা নদী সবগুলো মিলিত হয়ে জলগুলো এই প্রধান তোমার হচ্ছে নালাটা দিয়ে বা খাতটা দিয়েই প্রবাহিত হবে। এই প্রধান যে খাতটা সেটাই হচ্ছে সেই নদীর উপত্যকা। এবার যদি উপনদী হয় তাহলে উপনদী যে নদীটা দিয়ে আসছে, বা শাখা নদী হয়, শাখা নদীর যেদিক দিয়ে যে খাতটা দিয়ে যাচ্ছে সেটা ওই নদীটার উপত্যকা। উপনদী যেমন যমুনা জেলার থেকে এসছে, সেটা হলো যমুনার উপত্যকা। এবার এখানে এসে পদ্মা, ভাগীরথী, হুগলি যেটা ভাগ হয়ে গেছে যে উপত্যকা দিয়ে গঙ্গার, সেই দুটাও ওদের উপত্যকা। পদ্মার উপত্যকা ওটা, তোমার হচ্ছে ভাগীরথী হুগলির উপত্যকা একটা আলাদা। এবার এটা কি উপত্যকাটা কি রকম? উপত্যকাটার যে জলটা আছে, জলের তলটা হচ্ছে যখন বর্ষা হয় অর্থাৎ আর্দ্র ঋতুতে জলের তলটা উপরে উঠে আসে, জলের লেভেলটা উপরে উঠে আসবে যখন বর্ষা হবে। মনে করো এটা উপত্যকা, এটা দিয়ে জলটা যাচ্ছে, তো এমনি নর্মাল ঋতু, শুষ্ক ঋতুতে জলটা এখানে থাকে, তো বর্ষা হয়ে গেলে বর্ষা সময় জলটা উপরে উঠে যাবে, এই লেয়ারটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই উপত্যকার মধ্যে যে জলতলটা আছে সেটা আর্দ্র ঋতুতে উপরে উঠে আসে আর শুষ্ক ঋতুতে নিচে নেমে যায়, শুষ্ক ঋতুতে। এটি হলো দুটি উচ্চভূমির মাঝে সংকীর্ণ অংশ, দুই দিকে দুটা কি থাকে? উচ্চভূমি থাকে। অর্থাৎ এইদিকে যে ভূমি দুটা, সে দুটো নিশ্চয়ই উঁচু হবে, উঁচু দেখে তো চারদিকে জলগুলো এসে এখানে পড়ে সেটার মাঝখান দিয়ে যাচ্ছে। তো এদিকে দুটো ভূমি যে দুটো আছে সে দুটো হবে উচ্চভূমি, অর্থাৎ মাঝখানের উপত্যকা থেকে পাশের দুটো ভূমি উঁচু হবে, আর নিচেরটা হচ্ছে সংকীর্ণ একটা খাত। এটা হচ্ছে 3টা বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। উপত্যকার বৈশিষ্ট্য 3টা বিষয় দিয়ে নিয়ন্ত্রিত হবে। এক নম্বর হচ্ছে জলের গতি, এটা জলের গতি থাকবে, গতির উপর নির্ভরশীল করবে। নদীর ক্ষয়, অবক্ষেপণ আর কার্যের ক্ষমতা, অর্থাৎ জলের গতিটা কি রকম হবে তার উপর বৈশিষ্ট্যটা নির্ভর করবে।
নদীর ক্ষয় আর বহন আর অবক্ষেপণ। যদি ক্ষয় বেশি করে তাহলে উপত্যকাটা গভীর হবে, যদি বহন এবং ক্ষয় দুটাই বেশি করে তাহলে আরো গভীর হবে। এবার দেখা গেল যে শুধুমাত্র অবক্ষেপণ করে যে নদীতে ক্ষয়ও সেরকম হয় না, বা তোমার হচ্ছে পার্বত্য অঞ্চলে ক্ষয় হচ্ছে, তোমার হচ্ছে তারপরে নিম্নভূমি এবং মধ্যগতিতে শুধু সঞ্চয় হচ্ছে, তাহলে সেক্ষেত্রে গভীরতাটা কম হবে। আর হচ্ছে নদী প্রবাহিত অঞ্চলে ভূমিরূপ বা শিলার প্রকৃতি, যদি শিলাটা কঠিন হয়, যে অঞ্চলটা দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলে শিলাটা যদি কঠিন হয়, শক্ত হয়, তাহলে তার গভীরতাটা কম হবে। আর যদি দেখা গেলো শিলাটা নরম হচ্ছে, কোমল শিলা দ্বারা গঠিত, তাহলে সেটা ক্ষয় বেশি হবে। এটা হচ্ছে তাহলে এই তিনটা জিনিস, মেনলি তিনটা জিনিস, তাহলে কি কি? এটা হলো জলের গতি, নদীর ক্ষয়, বহন, অবক্ষেপণ কার্যক্ষমতা, আর নদী প্রবাহিত অঞ্চলের ভূমিরূপ বা শিলার প্রকৃতিটা কেমন হবে তার উপর নির্ভর করে। এই উপত্যকা শ্রেণীবিভাগ, উপত্যকাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা নবীন উপত্যকা, পরিণত উপত্যকা, আর একটা হচ্ছে প্রধান নদী উপত্যকা বা বার্ধক্য উপত্যকা। দেখো এটা ক্ষয়কার্যের তারতম্যের অনুসারে করা হয়েছে। যেমন এটা হচ্ছে নবীন উপত্যকা, নবীন উপত্যকা, পরিণত নদী উপত্যকা, আর একটা হচ্ছে প্রধান নদী উপত্যকা। এটা ক্ষয়কার্যের পার্থক্য অনুযায়ী যখন ধরো ক্ষয়চক্র আসবে তখন ঠিক বুঝতে পারবে ব্যাপারটা। তো এবার ক্ষয়চক্রে যখন আসা হবে এটা আরো বেশি ক্লিয়ার হবে। তো এখানে নবীন উপত্যকা হচ্ছে যৌবন অবস্থায়, অর্থাৎ ক্ষয়চক্রের তিনটা অবস্থা হয়। একটা হলো যৌবন, অর্থাৎ এটাতে কি হয়, ক্ষয়কাজ বেশি হয়। তারপর হচ্ছে পরিণত নদী উপত্যকা, এটা হলো যৌবন, তারপরে হচ্ছে পরিণত, অর্থাৎ এখানে ক্ষয়কার্যের তিনটা অবস্থার মধ্যে প্রথম হচ্ছে যৌবন, বেশি ক্ষয়কাজ হবে। পরিণততে উপত্যকা বা বিভিন্ন যে নদী গঠনটা আছে সেই গঠনটা সুসামঞ্জস্য হয়, মানে যে শিলাটা থাকে, যে শিলার সাথে বা যে ভূমির সাথে সামঞ্জস্য বিধান করে এরা কি করে, তোমার জলবিন্যাস প্রণালী গড়ে তোলে। আর হচ্ছে প্রধান নদী উপত্যকা যেটা আছে, সে প্রধান নদী উপত্যকাটা বার্ধক্য অবস্থায়, অর্থাৎ এটাতে ক্ষয় বা সঞ্চয় কোনো কিছুই হয় না। এটা হচ্ছে বার্ধক্য অবস্থা, এটাতে ক্ষয় বা সঞ্চয় হয় না। এটাতে প্রধানত ক্ষয় হয়, এটাতে ক্ষয় সঞ্চয় দুটাই হয়, আর এটাতে ক্ষয় বা সঞ্চয় কোনো কিছুই হয় না। এটা যখন ক্ষয়চক্র मेरी जिंदगी संवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से